শিখি ও শেখাই পরিবারের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আমি সুদীপ্ত অধিকারী। আজকে তোমাদের পড়াবো ব্যবসায় উদ্যোগের ব্যবসায়ের আইনগত দিক। এখন দেখো ভাইয়া, ব্যবসায়ের আইনগত দিক বলতে আগে ব্যবসা সম্পর্কে জেনে নিই। ব্যবসাটা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। এখন ভাইয়া, ব্যবসার আইনগত দিকে যে যে জিনিসগুলো দেখা যায় তার প্রথমে হচ্ছে লাইসেন্স। এখন লাইসেন্স অর্থ কি? নিবন্ধন। এখন নিবন্ধন করার সময় ব্যবসা এখন মুনাফা অর্জনের লক্ষ্যে হচ্ছে। মুনাফা অর্জনের লক্ষ্যে হলেই ব্যবসাটা বৈধ এবং অবৈধ যে কোনো রকম হতে পারে। কিন্তু ভাই, ব্যবসা বৈধটা হলে কি, নিবন্ধন করলে পরবর্তীতে কোনো অসুবিধা হলে বা আইনগত জটিলতা হলে ওরকম কোনো সমস্যা হয় না। তবে যদি তুমি ব্যবসাটা মুনাফা অর্জনের লক্ষ্যে যদি অবৈধভাবে করো আর যদি নিবন্ধন না থাকে, তাহলে তুমি বিভিন্ন রকম আইনি জটিলতায় পড়তে পারো। সেজন্য ব্যবসা করার জন্য প্রথমে লাইসেন্স করে নিতে হয়। এখন লাইসেন্সটা কি? কোন ব্যবসা শুরুর আগে নিবন্ধকের অফিস থেকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বা নিবন্ধকের অফিসের কাছ থেকে যে অনুমোদন গ্রহণ করা হয় তাকে নিবন্ধন বলে, বা যে অনুমতি পত্র গ্রহণ করা হয় তাকে নিবন্ধন বলে। এখন নিবন্ধন কাদের জন্য প্রয়োজন হয়? এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে লাইসেন্সে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা পৌর এলাকায় যদি কোনো ব্যবসায় এক মালিকানা ব্যবসা হয়ে থাকে তাহলে নিবন্ধনের প্রয়োজন হয়। তাহলে এক মালিকানা ব্যবসাটা কি? যে ব্যবসায় একজন মালিক থাকে সেজন্য। এখন এক মালিকানা ব্যবসায় তাহলে কি হয়? সিটি কর্পোরেশন এবং পৌর এলাকায় যদি সে ব্যবসাটা হয়ে থাকে তাহলে নিবন্ধন করার প্রয়োজন হয়। এরপরে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধনের কথা বলা হয়নি। তাই আবার অংশীদারগণ যদি চায় তাহলে 1932 সালের আইন দ্বারা অংশীদারের ইচ্ছা অনুযায়ী এই ব্যবসায় বা ব্যবসায়ের জন্য নিবন্ধন করতে পারে। বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের আইন বাধ্যতামূলক করা হয়নি, তবে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে নিবন্ধকের কাছ থেকে অংশীদারি ব্যবসার জন্য নিবন্ধন করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? কোন ব্যবসা শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বা পৌর এলাকার থেকে নিবন্ধকের কাছ থেকে যে অনুমতি নেওয়া হয় তাকে লাইসেন্স বা নিবন্ধন বলা হয়। এখন প্রশ্ন থাকতে পারে, সিটি কর্পোরেশন বা পৌরভুক্ত এলাকায় যদি এক মালিকানা ব্যবসা বা যে কোনো ব্যবসা যদি করতে লাইসেন্স লাগে, তাহলে বাইরে যারা থাকে বা এই এলাকার বহির্ভূত যারা গ্রামে বা মহল্লায় থাকে তারা কি লাইসেন্স করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। সেটা জেলা প্রশাসকের কাছ থেকে। কার কাছ থেকে? জেলা প্রশাসকের কাছ থেকে সে নিবন্ধন করিয়ে নেবে। তাহলে ভাই এতটুকু ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা বুঝাবো ফ্রাঞ্চাইজিং। ব্যবসার আইনগত দিকের আরেকটা আইনগত দিক হচ্ছে ফ্রাঞ্চাইজিং। এখন আমরা ফ্রাঞ্চাইজিং নিয়ে আলোচনা করব। তার আগে আরো দুইটা প্রশ্ন আমি এখানে লাইসেন্সে তোমার আরো দুইটা প্রশ্ন আসতে পারে। কি কি? এখন যদি বলা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসে সেগুলো হলো, এক, লাইসেন্স কি? আরেকটা আসবে হচ্ছে এক মালিকানা ব্যবসায় কার কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করে? এক মালিকানা ব্যবসায় কার কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করে? তোমরা সবাই খাতায় তুলে নাও এখনই। এক মালিকানা ব্যবসা কার কাছ থেকে
লাইসেন্স সংগ্রহ করে। তাহলে কার কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয়? লাইসেন্স সংগ্রহ করতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যে পৌর এলাকার যে মেয়র তার কাছ থেকে, বা পৌর এলাকার বাইরে হলে জেলা প্রশাসকের কাছ থেকে। জেলা প্রশাসকের কাছ থেকে। এরপরে তাহলে আমরা আবার কি বুঝবো? এখন আমরা ব্যবসায় আইনগত দিকে আরেকটি ধাপ হচ্ছে ফ্রাঞ্চাইজিং বুঝবো। এখন আমরা ফ্রাঞ্চাইজিং নিয়ে বলবো। ফ্রাঞ্চাইজিংটা কি? কোন কোম্পানি বা ব্র্যান্ডেড কোম্পানির নাম ব্যবহার করে পণ্য তৈরি, পণ্য বিক্রয়, পণ্য বিতরণ করা, পণ্য তৈরি, পণ্য বিক্রয় এবং পণ্য বিতরণ করার যে অধিকার দেওয়া হয় তাকে ফ্রাঞ্চাইজিং বলে। ফ্রাঞ্চাইজিং আসে 1850 সালে যুক্তরাষ্ট্র থেকে। এখন ফ্রাঞ্চাইজি এখন ভাই দেখো, হিসাব বিজ্ঞানের যেরকম ডেবিট ক্রেডিট আছে না, সেরকম ফ্রাঞ্চাইজিং এও সেরকম ডেবিট ক্রেডিট আছে। এটা কি? ফ্রাঞ্চাইজর। আর হচ্ছে ফ্রাঞ্চাইজ। এখন দেখো, ফ্রাঞ্চাইজর কে? দাতা। আর ফ্রাঞ্চাইজ কি? গ্রহীতা। এখানে দেখো দাতা কে? আমরা একটা রেস্টুরেন্টের নাম সবচেয়ে বেশি চিনি, সারা বিশ্বের যে একটা রেস্টুরেন্ট সবচেয়ে বেশি প্রচলিত একটা রেস্টুরেন্ট হচ্ছে কেএফসি। কেএফসি হচ্ছে দাতা, এবং তাদের কোম্পানির পণ্য যদি বাংলাদেশে যে বিক্রি করছে তাকে বলা হয় ফ্রাঞ্চাইজ, মানে সে গ্রহীতা। এখন সে কি করতেছে? ফ্রাঞ্চাইজর হিসেবে ফ্রাঞ্চাইজ গ্রহীতাকে দিয়েছে কি করার অধিকার দিয়েছে? পণ্য তৈরি করার অধিকার দিয়েছে, পণ্য বিক্রয় করার অধিকার দিয়েছে এবং পণ্য বিতরণ করার অধিকার দিয়েছে। এখন তবে ফ্রাঞ্চাইজিং ব্যবসা সবচেয়ে সুবিধা হলো, অনেক সুবিধা আছে ভাই, সবচেয়ে বেশি সুবিধা না, অনেক সুবিধা আছে ফ্রাঞ্চাইজিং ব্যবসায়। কি? ফ্রাঞ্চাইজিং ব্যবসায় ফ্রাঞ্চাইজ যদি অনভিজ্ঞ হয় তবুও কোনো সমস্যা হয় না, কারণ তারা ব্র্যান্ড কোম্পানি পণ্য বিক্রি করছে। এখানে কাস্টমার এভাবে আসে, ওভাবেও আসে, যে কোনো পন্থে কাস্টমার আসে। এখানে তাদের কাছ থেকে সকল রকম ট্রেনিং তারা নিতে পারে, এখন তবে ব্যবসা শুরুর আগে যে সুবিধাগুলো দেওয়া হয় সেগুলোর মধ্যে একটা হচ্ছে চুক্তি, আরেকটা হচ্ছে ব্র্যান্ডেড পণ্য বা সেবা। ফ্রাঞ্চাইজিং কি কি পেয়ে থাকে? সবচেয়ে বেশি যে সুবিধা পেয়ে থাকে সেটা হচ্ছে কি? একটা হচ্ছে চুক্তিতে কি আসে, চুক্তিতে সেটা বলবো, এবং ব্র্যান্ডেড পণ্য বা সেবা পেয়ে থাকে। ব্র্যান্ডেড পণ্য বা সেবা। এখন ব্র্যান্ডেড পণ্য ও সেবা কারা দিচ্ছে? ফ্রাঞ্চাইজর দিচ্ছে। এখন সেটা নিচ্ছে কে? ফ্রাঞ্চাইজ দিচ্ছে। ব্র্যান্ডেড পণ্য বা সেবা তারা দিচ্ছে। এখন ফ্রাঞ্চাইজিং চুক্তিগুলো কি কি? ফ্রাঞ্চাইজিং চুক্তিগুলো হচ্ছে, ফ্রাঞ্চাইজিং ব্যবসার চুক্তি পুঁজি, বিনিয়োগ, এগুলোর উপর নির্ভর করে ফ্রাঞ্চাইজিং এর চুক্তিগুলো হয়ে থাকে। এখন এখন এই চুক্তিগুলো কি কি? চুক্তিগুলো হচ্ছে ফ্রাঞ্চাইজর ফ্রাঞ্চাইজিং এর নিকট থেকে নির্দিষ্ট ফি নেয়
বা বিক্রয়ের উপর ফি নিবে। এরপর ফ্রাঞ্চাইজিকে পর্যাপ্ত বিনিয়োগের ব্যবস্থা রাখতে হবে। পর্যাপ্ত বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। এরপরে পণ্যের স্বীকৃতিমান বজায় রাখতে হবে। তাহলে প্রথমে কি পুঁজি ও বিনিয়োগের দিক থেকে ফ্রাঞ্চাইজিং কে যুক্তি বিভিন্ন রকম হতে পারে। ফ্রাঞ্চাইজিং এবং ফ্রাঞ্চাইজিং এর নিকট থেকে নির্দিষ্ট ফি নেয়, বিক্রয়ের উপরও ফি নেবে। এটা মাসিক হতে পারে, মাসিক বা নির্দিষ্ট সময়, মাসিক বা নির্দিষ্ট সময়। ফ্রাঞ্চাইজিকে পর্যাপ্ত বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। উভয় পক্ষের উদ্দেশ্য থাকতে হবে মুনাফা অর্জন। ফ্রাঞ্চাইজর এখান থেকে মুনাফা অর্জন করবে এবং ফ্রাঞ্চাইজি তাকেও মুনাফা অর্জন করতে হবে। এরপরে ব্যবসায়িক এলাকা, ফ্রাঞ্চাইজর সে ব্যবসায়িক এলাকা, ফ্রাঞ্চাইজর ব্যবসায়িক এলাকা বা অবকাঠামোগত উন্নয়ন করে দিতে পারবে। এরপরে এবং ফ্রাঞ্চাইজর যে পণ্যগুলা তারা বিক্রি, ফ্রাঞ্চাইজর যে পণ্যগুলো বিক্রয় করে সে পণ্যগুলোই বিক্রয় করতে হবে। তারপর এই চুক্তিগুলো থাকে, চুক্তির পরে এখন হচ্ছে যদি পণ্যের মান বা স্বীকৃত মান যদি খারাপ হয় বা তারা যদি কোন রকম ভেজাল বা এরকম কিছু করে তাহলে যদি সেটা ফ্রাঞ্চাইজর দেখে, ফ্রাঞ্চাইজর যদি বুঝতে পারে যে ফ্রাঞ্চাইজিং দ্বারা কোন রকম অনৈতিক ব্যবসা হচ্ছে বা খাবারের ভেজাল হচ্ছে বা যে কোনো রকম দুর্নীতি করছে, তাহলে তারা কি করতে পারে, তাদের চুক্তিটি বাতিল করতে পারে, বাতিল করে দিতে পারে। এখন আমরা ফ্রাঞ্চাইজিং এর উদ্দেশ্যগুলো দেখব, ফ্রাঞ্চাইজিং এর যে উদ্দেশ্যগুলো আছে। এখন আমরা ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের উদ্দেশ্যগুলো সম্পর্কে দেখব। উদ্দেশ্যগুলো কি কি? বিশ্বব্যাপী মার্কেট ধরে রাখতে পারে, অদক্ষ অনভিজ্ঞ লোকদের দ্বারা ব্যবসা করার সুযোগ আছে, ঋণ সুবিধা প্রাপ্তি আছে, বৃহৎ ব্যবসায়ের প্রতিযোগী, বিশ্বব্যাপী পরিচিত ব্র্যান্ড ব্যবসা করার সুযোগ, অন্যের অর্থে ব্যবসায় করার সুযোগ। এবার আসি বিশ্বব্যাপী মার্কেট ধরে রাখতে পারে। এখানে দেখো কেএফসি, পিৎজা হাট, কেনটাকি, স্যামসাং,
এগুলো হচ্ছে সারা বিশ্বব্যাপী এভাবে তাদের ব্র্যান্ড পণ্যগুলো এভাবে সারা বিশ্বব্যাপী তারা মার্কেট করতে পারে। এখানে দেখো কেএফসি এর যে ফ্র্যাঞ্চাইজি সে হচ্ছে ট্রান্সকম, যেটা বাংলাদেশে কেএফসি ফ্র্যাঞ্চাইজিং হিসেবে কাজ করছে। এখন দেখো অদক্ষ অনভিজ্ঞ লোকদের দ্বারা ব্যবসা করার সুযোগ। এখন অদক্ষ অনভিজ্ঞ লোকরা ফ্র্যাঞ্চাইজরের কাছ থেকে, ফ্র্যাঞ্চাইজর হচ্ছে যে দাতা, যে অধিকার দেয়, তার কাছ থেকে প্রশিক্ষণ, ব্যবসা সম্পর্কে সকল ধারণা পায়, প্রশিক্ষণ এবং ব্যবসা সম্পর্কে ধারণা পায় বলে অধ্যক্ষ অনভিজ্ঞ লোকরা ব্যবসা করার সুযোগ পায়। এবং ঋণ সুবিধা প্রাপ্তি, ব্র্যান্ড পূর্ণ হয় যে কেউ ঋণ দিতে, যে কোনো প্রতিষ্ঠানে তাদের ঋণ দিতে পারে। এবং বৃহৎ ব্যবসায় প্রতিযোগী, বৃহৎ ব্যবসায় যে কোনো বৃহৎ ব্যবসায়ের সাথে ব্র্যান্ড কোম্পানি, অন্য কোনো যে কোনো ব্র্যান্ডের কোম্পানির সাথে বৃহৎ ব্যবসায় প্রতিযোগী হিসেবে সারা পৃথিবীতে প্রতিযোগী হিসেবে কাজ করতে পারে এবং বিশ্বব্যাপী পরিচিতি ব্র্যান্ড ব্যবসায় করার সুযোগ। এখন একটা ব্র্যান্ড যেটা সারা পৃথিবীতে চাহিদা আছে, এমন একটা ব্র্যান্ড যেমন ইউনিলিভার কোম্পানির যে ব্র্যান্ড গুলো আছে সেগুলো সারা পৃথিবীতে চাহিদা আছে। বা কেএফসি রেস্টুরেন্টের সারা বিশ্বব্যাপী চাহিদা আছে এবং সেই জন্য তাদের এই ব্র্যান্ডটাকে সারা বিশ্বব্যাপী ব্র্যান্ড করার সুযোগ রয়েছে, ব্র্যান্ডটাকে সারা বিশ্বব্যাপী পরিচয় করার সুযোগ থাকে এবং অন্যের অর্থে ব্যবসা করার সুযোগ। এখন ফ্র্যাঞ্চাইজিং যখন হচ্ছে তখন ফ্র্যাঞ্চাইজর কি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাচ্ছে। এখন ফ্র্যাঞ্চাইজর যখন এই অর্থটা পায় তখন সে আরো ব্যবসায় উন্নতি লাভ করতে পারে এবং তার ব্যবসাটাকে আরো সে প্রসার করে। তাহলে তারা সারা বিশ্বব্যাপী তারা এই ব্যবসাটা করে যেতে পারছে। এখন ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার উদ্দেশ্য সম্পর্কে বুঝলাম। এখন ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা যখন সারা বিশ্বে আছে অবশ্যই তাহলে কদর অনেক বেশি। তাহলে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসা করার জন্য প্রচুর পরিমাণ অর্থায়নের ব্যবস্থা রাখতে হবে, প্রচুর পরিমাণে অর্থায়নের ব্যবস্থা রাখতে হবে। তারপর ব্যবসায় অনুকূল পরিবেশ যদি অনুকূল থাকে, পরিবেশ অনুকূল থাকলে ব্র্যান্ড ব্যবসায় পণ্য বিপণন তৈরি বা অবকাঠামো যে কোনো উন্নয়ন, অবকাঠামোগত যে কোনো উন্নয়ন খুব সহজে হয়ে থাকে। এত বড় চ্যাপ্টার দেখে অবশ্যই বুঝতে হবে ফ্র্যাঞ্চাইজিং হচ্ছে ব্যবসা আইনগত দিক। চ্যাপ্টারটা সবচেয়ে বড় একটি চ্যাপ্টার বা সবচেয়ে বড় একটি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে অনেক কোশ্চেন হয় এবং অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এখান থেকে। এখানে দেখো আমি কোশ্চেন কিছু লিখে দিচ্ছি, কি কি কোশ্চেন এখান থেকে হতে পারে, কি কি প্রশ্ন হতে পারে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়। এক আসবে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায় প্রধান বৈশিষ্ট্য কি? ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চুক্তি। কার মধ্যে চুক্তি? ওই যে ফ্র্যাঞ্চাইজর এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে। এরপরে প্রশ্ন হচ্ছে চুক্তির পক্ষ কয়টা? চুক্তির পক্ষ কয়টি? চুক্তির পক্ষ হচ্ছে দুইটি, ফ্র্যাঞ্চাইজর আর ফ্র্যাঞ্চাইজ। এখন
তারপর হচ্ছে চুক্তি মোতাবেক ফ্রাঞ্চাইজার কিভাবে, এরপরে কোশ্চেনটা হচ্ছে ফ্রাঞ্চাইজার কিভাবে পণ্য বিতরণে সুবিধা পান। তাহলে ফ্রাঞ্চাইজার কিভাবে পণ্য বিতরণের সুবিধা পান? ফ্রাঞ্চাইজার তার ব্র্যান্ড কোম্পানির উপর মাসিক ফি বা প্রতিদিন ফি আদায় করবে দুই, শুধু তাদের পণ্য বিক্রি করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? ফ্রাঞ্চাইজিং ব্যবসার বৈশিষ্ট্য কি, চুক্তি কয়টি, ফ্রাঞ্চাইজিং ব্যবসার চুক্তি কয়টি পক্ষ থাকে এবং ফ্রাঞ্চাইজার কিভাবে বিতরণের সুবিধা পান। এখন আমরা আলোচনা করব মেধা সম্পদ নিয়ে। এখন দেখো মেধা সম্পদটা কি? পণ্য বা বস্তু উদ্ভাবনের পর উদ্ভাবক ওই পণ্যের উপর যে নির্দিষ্ট সময় পর্যন্ত একচেটিয়া ব্যবসা করার সুযোগ পায় তাকে মেধা সম্পদ বা প্যাটেন্ট বলে। এখন দেখো আমি আমার মেধা দ্বারা এই মার্কারটা উদ্ভাবন করলাম, বিভিন্ন রকম সূত্র খাটিয়ে বা বিভিন্ন রকম কেমিক্যাল বা বিভিন্ন রকম পদার্থ এগুলো আমি নিজে নিজে বের করে তারপরে এই মার্কারটা বানালাম। মার্কারটা বানানোর পরে এটা তো আমি একটা ব্যবসা করার জন্য বা একটা ব্যবসা করবো বলে এই পণ্যটা বানাইছি। এখন এটাকে এখন নিবন্ধন করতে হবে বা এটাকে নিজের করে নিতে হবে। সেজন্য কি করা হয়? এই প্যাটেন্টটা করা হয়। এই প্যাটেন্টটা করলে কি আমি যখন যখন ব্যবসাটা করব তখন এটা কেউ এর ডুপ্লিকেট ভাবে বানাতে পারবে না। এরকম যদি ডুপ্লিকেট ভাবে করে তাহলে কি প্যাটেন্টটা এনে তার নামে মামলা হয়ে যাবে। এটা এখন সে যদি আমি যেরকম আমার মেধা খাটিয়ে যখন এই মার্কারটা বের করতে পেরেছি, অন্য কেউ কিন্তু তার মেধা খাটিয়ে কিন্তু এরকমই মার্কার বের করতে পারে। সেজন্য একটা নির্দিষ্ট সময় থাকে, আর নির্দিষ্ট সময় পর যদি কেউ তার উদ্ভাবন দ্বারা যদি সে এরকম আরেকটি মার্কার বের করতে পারে তখন সে কি হবে? আমার প্রতিযোগী হয়ে যাবে। তখন আর এই নির্দিষ্ট প্যাটার্নটা আমার মেধাসত্ব বা তখন এটা থাকে না, তখন নির্দিষ্ট সময় পর এটা শেষ হয়ে যায়। সেজন্য এই প্যাটার্ন বা মেধাসত্ব করা হয়ে থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই প্যাটার্ন বা মেধাসত্ব হয়ে থাকে 1911 সালে প্যাটেন্ট আইন করা হয়। 1911 সালে প্যাটেন্ট আইন করা হয়। এরপর আমরা আলোচনা করব ট্রেডমার্ক নিয়ে। ট্রেডমার্কটা হচ্ছে, ট্রেডমার্ক আলোচনা করার আগে মেধা সম্পদে আরো কিছু বলা। মেধা সম্পদ হচ্ছে কোনো পণ্য যেন নকল না হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেটার জন্য আইনগত ব্যবস্থা নিতে হবে। নির্দিষ্ট সময়ের আগে যদি কেউ ওই পণ্য নকল করে তবে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এরপর আমরা আলোচনা করব ট্রেডমার্ক নিয়ে। এখন আমরা আলোচনা করব ট্রেডমার্ক বা প্রতীকী নিয়ে। একই রকম পণ্যগুলোকে অন্য পণ্য থেকে স্বতন্ত্র করতে প্রতীকী লেবেল, ব্র্যান্ড নেম ব্যবহার করা হয়, তাই হলো ট্রেডমার্ক। এখন দেখো একই পণ্য ধরে এখানে তিনটা মার্কারই আছে একই কোম্পানির এবং এটা হচ্ছে আলাদা কোম্পানির। এখানে দেখো সিগমা ফ্লো লেখাটা এটা হচ্ছে তাদের ব্র্যান্ড বা এটা হচ্ছে তাদের ট্রেডমার্ক। আর এখানে লেখা আছে ডলার অন বোর্ড, তাদের লেখাটার ডিজাইনটা হচ্ছে ভিন্ন রকম, এটাই হচ্ছে ট্রেডমার্ক। এরকম করে যদি এই লেখাটা যদি আবার এখানে ব্যবহার করা হতো তাহলে দুইটা আইনানুগভাবে তাদের নামে মামলা হয়ে যেত। তার থেকে রক্ষা করার জন্য দেখো ইউনিলিভার ইউটা যারা লক্ষ্য করেছে, ইউনিলিভারে এরকম বিভিন্ন রকম ডিজাইন করা থাকে,
করার পরে ইউনিকোডটা লেখা আছে। তারপর আবার ধরো যে মেটাডোর কোম্পানি, তাদের তাদের ডিজাইন আছে মার্ক করা, এগুলো হচ্ছে কি তাদের ট্রেডমার্ক। তারা কোন প্রতিষ্ঠান এরকম লোগো ব্যবহার করে তাদের নামে অন্য কেউ সেটা ব্যবহার করতে পারবে না। যদি করে তাহলে আইনানুগভাবে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়। এটা হচ্ছে, এটাকে তাই ট্রেডমার্ক বলা হয়। এবং এই চিহ্নগুলো আছে অনেকে যদি লেখে, ধরো লেখা আছে টপ 10, এখানে যদি ছোট করে টিএম লেখা থাকে তাহলে বুঝতে হবে কি এটা ট্রেডমার্ক দ্বারা করা আছে। এটা এই টপ 10 এর ট্রেডমার্ক করা আছে এরকম ভাবে এই ডিজাইনে বা এই নামে কেউ অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কেউ তাদের অনুমতি ছাড়া খুলতে পারবে না। যদি খুলে তো ট্রেডমার্ক আইনে তাদের নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন ট্রেডমার্ক আইন ভারতীয় উপমহাদেশে 1940 সালে এবং বাংলাদেশে 2009 সালে আইন দ্বারা পরিচালিত। এখানে দেখো ট্রেডমার্কটা যখন তোমার শেষ হয়ে যাবে, ট্রেডমার্কটা যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এটারও একটা নির্দিষ্ট সময় পর এরও মেয়াদ শেষ হয়ে যায়। রেজিস্ট্রেশনের পরে এর মেয়াদ হচ্ছে, রেজিস্ট্রেশনের পর এর মেয়াদ হচ্ছে 7 বছর। এখন মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি আবারও আবেদন করে ট্রেডমার্কের জন্য তাহলে 10 বছর করা হয়। এরপর বিশেষভাবে আবেদন করলে তার সময় আরো বাড়ানো যেতে পারে, বাড়ানো যায়। এরপরে আমরা আলোচনা করব কপিরাইট নিয়ে। কপিরাইটে কি বলা হচ্ছে, লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। এখন কপিরাইটটা কিসের জন্য করা হয়? দেখো, আমি একটা বই লিখলাম, বইটা বইমেলায় 2019 সালে সবচেয়ে বেশি বিক্রিত বই, ধরো সেটা 10,000, সেটা ধরো 8,000। আমার এই বইটা 2020 সালে এসেও ঠিক এরকম বিক্রি হয়েছে। কিন্তু দেখা গেল হঠাৎ করে 2021 সাল যদি আসে, হঠাৎ করে দেখলাম, তার আগে দেখলাম আমার এই বইটি আর বিক্রি হচ্ছে না। সেটা লাইব্রেরিতে দেওয়ার পরেও সেই বইটা বিক্রি হচ্ছে না। কেন বিক্রি হচ্ছে না? কোন একটা অসাধু চক্র আমার বইটাকে ফটোকপি করে বা আমার বইটাকে তারা প্রিন্ট করে তারা তাদের মতো বিক্রয় করছে এবং সেটা আরো কম দামে পাওয়া যাচ্ছে। এর জন্য আমার শিল্পী কর্তৃক আমার যে লসটা হয়ে যাচ্ছে, সেটার জন্য এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং আমি চাইলে এই কপিরাইট আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবো। সেজন্য একটা শিল্পী বা একটা লেখকের তার সৃষ্ট কর্মের জন্য এই আইনটা করা হয়ে থাকে। উপমহাদেশে 1912 সালে কপিরাইট আইনের কথা বলা আছে। কপিরাইট আইনের কথা বলা হয়েছে। সাল বাংলাদেশে কপিরাইট আইন 2000 সালে, যা 2005 সালে এসে সংশোধন হয় এবং
সেই সংশোধনে বলা হয়েছে শিল্পী বা লেখক তার জীবন এবং মৃত্যুকালে 60 বছর পর্যন্ত তার এই বইটি তার নিজের আইনের বা তার নিজের কপিরাইট আইনে নিজ কপিরাইট আইনে রাখতে পারবে। তাহলে এখান থেকে কি বুঝলাম? এখানে দেখো এনসিপি আকার কি আছে এবারে ভারতীয় উপমহাদেশে বা এই উপমহাদেশে কপিরাইট আইন কত সালে ছিল? 1912 সালে। বাংলাদেশের কপিরাইট আইন কত সালে? 2000 সালে। এবং সেটা 2005 সালে সংশোধন হয়। সেখানে বলা হয়েছে শিল্পী বা লেখক বা শিল্পী 60 বছর পর্যন্ত তার কর্ম বা তার সৃষ্ট কর্মকে তার আইনে অধিকার বা কপিরাইট আইনে অধিকার তার 60 বছর তার জীবনকাল বা জীবন মৃত্যুকাল পর্যন্ত 60 বছর সে তার এটা আইন হিসেবে রাখতে পারবে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে বীমা নিয়ে। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বীমা নিয়ে আমরা আলোচনা করব। বীমা নিয়ে কথা বলবো। এখন দেখো, যে চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠান বা কোন কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোন নির্দিষ্ট ব্যক্তি বা সম্পর্কিত কোন ঘটনাজনিত ক্ষতি বা ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে বীমা বলে। এখানে আবার বলি, যে চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠান বা কোন কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোন নির্দিষ্ট ব্যক্তি বা সম্পর্কিত কোন ঘটনাজনিত ক্ষতি বা ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে তাকে বীমা বলে। এখন বীমাটা কিসের জন্য করা হয়েছে? অবশ্যই ক্ষতিপূরণ দেওয়ার উদ্দেশ্য। ব্যবসায় করলে ঝুঁকি থাকবে, এখন সেই ঝুঁকিটা এড়ানোর জন্য কি করা হয়? বীমা করা হয়। এখন দেখো প্রিমিয়ামটা কি। এখন তোমার একটা ব্যবসা করলা, ধরো 1 কোটি টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে একটা ব্যবসা করলাম। সেটা যখন তোমার হয়তো কোন বিপজ্জনক ঘটনার কারণে বা দুর্ঘটনাজনিত কারণে ব্যবসাটি আগুনে পুড়ে গেল, এখন সে তোমাকে সবকিছু বিবেচনা করে তোমাকে টাকাটা ক্ষতিপূরণ সে দিল। কিন্তু তোমার কি সে বীমা কোম্পানি কি এভাবে টাকা দিয়ে দিবে না? একটা নির্দিষ্ট প্রিমিয়াম বা নির্দিষ্ট ফি, প্রিমিয়াম বলতে এখানে নির্দিষ্ট ফি বা টাকার কথা বলা হয়েছে এখানে। তাহলে এরপর দেখো, বীমা কয় প্রকার? এখন দেখো, বীমা পক্ষটা আগে দেখেনি। বীমা 2টি পক্ষ থাকে। এক, বীমাকারী। 2, বীমা গ্রহীতা। এখানে দেখো, বীমা গ্রহীতা বীমাকারী কি বীমা করাবে এবং বীমা গ্রহণ করবে। এখন এই দুইজনের মধ্যে, দুটি পক্ষের মধ্যে কি থাকতে হবে? পরম সদিচ্ছাস। এখন পরম সদিচ্ছাস থাকলে কি হয়? পরম সদিচ্ছাস বলতে বোঝানো হয়েছে বীমাকারী এবং বীমা গ্রহীতা। এখন বীমা গ্রহীতা যে কারণে বীমা করছে আর কি। পরম সদিচ্ছাস হচ্ছে অন্যজনের যে আশ্বাস দিয়ে থাকা হয়ে থাকে, অন্যজন একে অন্যের প্রতি যে বিশ্বাস, তাকে কি বলে? পরম সদিচ্ছাস বলে। এখানে দেখো, দুইজনের প্রতি কি দুইজনের বিশ্বাস থাকতে হবে। এখানে বীমা গ্রহীতা তার বীমা করবে, সে বিভিন্ন রকম জিনিস বা বিভিন্ন রকম ঘটনা সে লুকাতে পারে বা তার কিছু সে সবকিছু অন্য কাউকে বলতে চায় না। সেজন্য কি করবে? সে যখন বীমা করবে, সেটা বীমাকারীকে সকল রকম তথ্য বা ব্যবসায়িক সকল রকম তথ্য তাকে দিতে হবে।
সে দেওয়ার জন্য বীমা গ্রহীতা বীমাকারীর কাছে বলে সেই বীমাকারী সেটা কি করবে, লুকানো আস্থা এবং বিশ্বাস দিতে হবে যে না আমি এটা কাউকে বলবো না, এরকম কিছু। এখন বীমাকারীর এখানে বিশ্বাস থাকতে হবে যে বীমা গ্রহীতা আমাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট ফি আমাকে প্রদান করবে, এটাও বীমা গ্রহীতার উপর তার বিশ্বাস থাকতে হবে। এখন আবার অনেক সময় জীবন বীমার ক্ষেত্রে সে তার জীবনে অনেক কিছু ঘটনা মানুষের জীবনে ঘটে, সেগুলো সে করবে বা সে এগুলো তার বীমাকারীকে বলবে, সেজন্য তার জীবনে যে ঝুঁকি বা কি কি হয়েছে সেটা বীমাকারীকে বলে বীমাকারী সেটা লুকাতে হবে, সেজন্য কি হচ্ছে পরম সুবিশ্বাস। এরপরে আসি বীমাকারীকে বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ কি, দুজনেরই কি বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। বীমাযোগ্য স্বার্থ কি, বীমা গ্রহীতার স্বার্থ হচ্ছে সে ক্ষতিপূরণ পাবে আর একজন প্রিমিয়াম পাবে। এখন তাদের বীমাযোগ্য স্বার্থ ছাড়া বীমা হয় না, বীমাযোগ্য স্বার্থ ছাড়া বীমা করা সম্ভব নয়। দুজনেরই স্বার্থ থাকতে হবে, তাদের বীমা গ্রহীতা তার সম্পদ বা ব্যক্তিজনিত স্বার্থ থাকতে হবে। সম্পদ বা ব্যক্তিজনিত স্বার্থ ছাড়া সে বীমা করতে পারবে না, এবং বীমাকারীর স্বার্থ ছাড়া সে বীমা গ্রহীতাকে বীমা করাতে পারবে না। এরপর আসি 1938 সালে বাংলাদেশের আইন। এবং 2000 সালের আইন দ্বারা পরিচালিত। তাহলে কি বীমা 1958 সালে বাংলাদেশের আইন এবং সংশোধিত 2010 সালের আইন দ্বারা পরিচালিত। এরপর আসি বীমা কত প্রকার। বীমা হচ্ছে 4 প্রকার। এক, অগ্নি বীমা। 2, জীবন বীমা। 3, বীমা কয় প্রকার? বীমা হচ্ছে 4 প্রকার: অগ্নি বীমা, জীবন বীমা, দুর্ঘটনাজনিত বীমা, নৌ বীমা। এখন অগ্নি বীমাটা কি? আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত হলে, প্রতিষ্ঠান যদি আগুন দ্বারা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বীমা করা থাকলে সে ব্যবসায়িক ক্ষতিপূরণ পাবে। এবং জীবন বীমা হচ্ছে মানুষের জীবনের উপর করা হয়ে থাকে। জীবন, সেটা কিরকম? জীবন বীমা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে থাকে। এখানে জীবন বীমা দেখো, মানুষ বেঁচে থাকাকালীন তার যে কোনো সমস্যা হবে, যদি সে রোগী আক্রান্ত হয় তাহলে সে একটা ক্ষতিপূরণ পাবে। প্রিমিয়াম প্রদান করা, যদি কোনো রোগী আক্রান্ত হয়। তারপর জীবন বীমা অনেকগুলো ধাপ আছে। এখানে মানুষ বেঁচে থাকার জন্য রোগী আক্রান্ত হলে, তারপর হচ্ছে বীমাকারী যদি মারা যায়, বীমা গ্রহীতা যদি মারা যায়, যে বীমা করেছে সে যদি মারা যায়, তাহলে সে একটা ক্ষতিপূরণ পাবে, মানে তার পরিবার ক্ষতিপূরণ পাবে। যদি দুর্ঘটনা জনিত কারণে বীমা গ্রহীতা যদি কোনো
বীমা গ্রহীতার যদি কোনো অঙ্গহানি হয় তাহলে সে ক্ষতিপূরণ পাবে। এবং বীমা, জীবন বীমা যদি বীমা গ্রহীতা যদি মারা যায় তাহলে ক্ষতিপূরণ তার যে নমিনি থাকে তার নামে ট্রান্সফার করে দেওয়া যায়। এবার আসল দুর্ঘটনা জনিত বীমা, দুর্ঘটনার কারণে যে কোনো রকম দুর্ঘটনার কারণে যদি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই দুর্ঘটনা ক্ষতি পূরণ পাবে। এখন নৌ বীমাটা দেখো, নৌ বীমাটা কি? যদি তোমার কোনো পণ্য এক দেশ থেকে আরেক দেশে নৌযান বা জাহাজে করে যায় তাহলে সে পণ্যের উপর যে বীমা করা হয় তাকে নৌ বীমা বলা হয়। এখন এই পণ্যটা তোমার যখন জাহাজ উঠে যাবে বা জাহাজ ওঠার জন্য প্রস্তুত হচ্ছে, এরকম কন্টেইনারে যখন যাচ্ছে, তখন যদি তোমার পণ্যের কোনো ক্ষতি হয় তখন তুমি এই বীমাটা পাবে। বা যদি নৌ বীমা যখন জাহাজে গেল বা পথিমধ্যে যদি ঝড় হয়, বৃষ্টি হয় বা যে কোনো কারণে সমুদ্র মানে জলপরিত যে কোনো সমস্যার কারণে যদি তোমার পণ্যের কোনো ক্ষতি হয় তাহলে তোমার এই নৌ বীমা করা হয়। এখন নৌ বীমায় আরো একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জেটিসন। তোমার এই জেটিসনটা তোমাদের নৌ বীমায় নাই, কিন্তু এটা ইন্টারমিডিয়েটের বই আছে, কিন্তু তোমাদের আমি জেটিসনটা বুঝাই দিচ্ছি। জেটিসনটা কি? জেটিসন হচ্ছে পণ্য নিক্ষেপণ। জেটিসন হচ্ছে পণ্য নিক্ষেপণ করা। এখন পণ্য নিক্ষেপণটা কি? পথিমধ্যে জাহাজকে হালকা করার জন্য যখন ঝড় হয়, বৃষ্টি হয়, বাদল হয় বা জলোচ্ছ্বাস হয়, এরকম সময় যদি জাহাজ যদি ডুবে যাওয়ার ভয় থাকে তাহলে তোমার পণ্যটাকে যখন ফেলে দিবে, তারা জাহাজকে হালকা করার জন্য পণ্যটাকে ফেলে দেয়, এটাকে বলা হয় জেটিসন। তুমি এর জন্য হচ্ছে এর ব্যবসায় যদি এরকম হয় তাহলে এর জন্য তুমি ক্ষতিপূরণ পাবা। সেজন্য জেটিসন করা, জেটিসন মানে হচ্ছে পণ্য নিক্ষেপণ করা, এর জন্য তুমি ক্ষতিপূরণ পেয়ে থাকবে। এটা হচ্ছে নৌ বীমার একটি গুরুত্বপূর্ণ টপিক, এই জেটিসন। এটা অনেক সময় মাঝখানে পরীক্ষায় আসতে পারে যে জেটিসন কি। জেটিসন মানে হচ্ছে পণ্য নিক্ষেপণ করা। এখন আমরা আলোচনা করব বিএসটিআই নিয়ে। বিএসটিআই এর পূর্ণরূপটা কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে কোনো বিশেষ পণ্য উৎপাদন ও বিপণন করতে চাইলে বা সেই পণ্যের প্রতীকী রেজিস্ট্রেশন করতে নিবন্ধন করতে হয়। এই কাজটা কে করে? বিএসটিআই করে। এখন বিএসটিআই কোন সংস্থার অধীন? বিএসটিআই হচ্ছে শিল্প সংস্থার অধীন। শিল্প সংস্থার অধীন। বিএসটিআই এর কাজ কি? বিএসটিআই এর কাজ হচ্ছে পণ্যের মান যাচাই করা। পণ্যের মান যাচাই করে নিবন্ধন করা। এখন বিএসটিআই ভবিষ্যতে কি করতে পারে? বিএসটিআই যেমন পণ্যের মান যাচাই করে হচ্ছে সরকারি খাতায় নিবন্ধন করে, সরকারি খাতায় নিবন্ধন করে নেয়। এটা কোন কোম্পানির প্রোডাক্ট হতে পারে বা কোম্পানি কি রকম প্রোডাক্ট দেয়, এদের মান কি রকম সেটা বিএসটিআই দেখে। এরপর যখন এই কোম্পানির পণ্যের মান যাচাই খারাপ হয়ে যাবে বা পণ্যের মান খারাপ হয়ে যাবে তখন কি করবে? সাথে সাথে পণ্য বাতিল করে দিতে পারে। তাহলে ভাই বিএসটিআই এর কাজ কি? বিএসটিআই এর কাজ হচ্ছে পণ্যের মান যাচাই করা এবং যে পণ্যটা বাজারে আসবে তার প্রতীকী মান যাচাই করা। এবং বিএসটিআই কোন সংস্থার অধীন? শিল্প সংস্থার অধীন। এখন প্রশ্ন আসতে পারে কি বিএসটিআই এর পূর্ণরূপ কি? বিএসটিআই এর পূর্ণরূপ কি? বিএসটিআই কোন সংস্থার অধীন? কোন সংস্থার অধীন? এরপরে কোশ্চেন হতে পারে পণ্যের মান যাচাই করে কে? পণ্যের মান যাচাই
করে কে? এরপরে প্রশ্ন আসতে পারে পণ্য নিবন্ধন তালিকা করে কোন প্রতিষ্ঠান? তাহলে আমরা ভাই বিএসটিআই সম্পর্কে কি জানলাম? পণ্যের মান যাচাই করে এবং সরকারি খাতায় নিবন্ধন করে এবং বিএসটিআই শিল্প সংস্থার অধীন। দিকের প্রথমে যে লাইসেন্সটা পড়ছিলাম সেখানে আমরা এক মালিকানা ব্যবসায় লাইসেন্সের কথা বলেছিলাম এবং অংশীদারি ব্যবসায়ের লাইসেন্সের কথা বলেছিলাম এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা, সেজন্য আমি তোমাদের সবাই লাস্টে পড়াচ্ছি। সেটা হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন। এখন দেখো, যৌথ মূলধনী কোম্পানি আইন হচ্ছে বাধ্যতামূলক, এটা নিবন্ধন করা এবং এর লাইসেন্স করা বাধ্যতামূলক। এখন দেখো, যৌথ মূলধনী কোম্পানি 1844 সালে ব্রিটেনে দ্য জয়েন্ট স্টক কোম্পানি নামে, দ্য জয়েন্ট স্টক কোম্পানি 1844 নামে পরিচিত ছিল। অতঃপর 1850 সালে কোম্পানি আইন, ব্রিটিশ ভারতীয় আইনে কোম্পানি আইন পরিচালিত হতো, কোম্পানি আইন ছিল। এরপরে 1913 সালে ভারতীয় আইন দ্বারা কোম্পানি আইন প্রচলিত ছিল। বাংলাদেশে 1994 সালের আইন দ্বারা সকল কোম্পানি আইন বাংলাদেশে 1994 সালের আইন দ্বারা পরিচালিত। এখন যৌথ মূলধনী কোম্পানির যে নিবন্ধন করতে প্রাইভেট লিমিটেড কোম্পানি দুজন প্রবর্তক, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দুজন প্রবর্তক এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 7 জন প্রবর্তক থাকতে হবে নিবন্ধন করার সময়, আবেদন করতে পারবে। পাবলিক লিমিটেড কোম্পানিতে 7 জন প্রবর্তক, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2 জন প্রবর্তক এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে 7 জন প্রবর্তক যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধনের আবেদন করতে পারে। এবং যৌথ মূলধনী কোম্পানির প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, সেখানে নিবন্ধন পাওয়ার সাথে সাথে তারা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়ার সাথে সাথে কাজ শুরু করতে পারে এবং পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্র পেলে শুরু করতে পারে। তাহলে ভাইয়া আমরা কি পড়লাম? যৌথ মূলধনী কোম্পানি আইন সর্বপ্রথম হয় 1844 সালে ব্রিটেনে দ্য জয়েন্ট স্টক কোম্পানি 1844 নামে পরিচিত ছিল এবং 1850 সালে ব্রিটিশ ভারতীয় কোম্পানি আইন দ্বারা পরিচালিত ছিল এবং 1913 সালে ভারতীয় আইন দ্বারা পরবর্তীতে কোম্পানি আইন পরিচালিত হয় এবং সর্বশেষ 1994 সালের আইন দ্বারা যৌথ মূলধনী কোম্পানি বাংলাদেশে পরিচালিত হয়। এখন কি কি কোশ্চেন আসতে পারে? যৌথ মূলধনী কি কি কোশ্চেনগুলো আসতে পারে আমরা সেগুলো আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানিতে প্রথম প্রশ্ন, যৌথ মূলধনী কোম্পানি কি? যৌথ মূলধনী কোম্পানি কি? বাংলাদেশে
কত সালের আইন দ্বারা পরিচালিত প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানিতে কতজন প্রবর্তক নিবন্ধনের জন্য আবেদন করতে পারে? এবং যৌথ মূলধনী কোম্পানি আইনে পাবলিক লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? এখন দেখো যৌথ মূলধনী কি, যৌথ মূলধনী কোম্পানি কি, বাংলাদেশে কত সালে আইন দ্বারা পরিচালিত? বাংলাদেশে আইন 1994 সালের আইন দ্বারা পরিচালিত বলছিলাম। প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি কতজন প্রবর্তক নিবন্ধকের কাছে আবেদন করতে পারে? প্রাইভেট 7 জন, প্রাইভেট হচ্ছে 2 জন এবং পাবলিক লিমিটেডে 7 জন। এবং যৌথ মূলধনী কোম্পানি আইনে পাবলিক লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করতে পারে? কার্যারম্ভ পাওয়ার পর কাজ শুরু করতে পারে। আশা করি ভাইয়েরা তোমরা বাংলাদেশের আইনগত দিকে সম্পূর্ণ বুঝতে পেরেছো এবং পরবর্তীতে কোনো কোয়েশ্চেন থাকলে শেখাই পেজে জানাতে পারো। আমি সর্বোচ্চ চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকো।